নমস্কার। আজকে আমরা চলে এসেছি আরও একটা নতুন পডকাস্ট নিয়ে, এবং আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই মুহূর্তে WBCS যারা প্রস্তুতি নিচ্ছেন তারা অপশনালের প্রস্তুতি শুরু করে দিয়েছেন, এবং আপনারা অনেকেই ইতিহাস অপশনাল পেপার নিয়েছেন এবং অনেকে ভাবছেন যে ইতিহাস অপশনাল পেপার নেবেন। এবার আমাদের স্বাভাবিকভাবে ইতিহাস অপশনাল পেপার নিতে গিয়ে যেটা সমস্যা তৈরি হয় যে আমরা ঠিক বুঝে উঠতে পারি না যে সিলেবাসটা কিভাবে ম্যানেজ করব, বা অ্যান্সার রাইটিংগুলো কিভাবে লেখা উচিত, বা কোন কোন টপিকগুলোকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। এই সমস্ত নানান প্রশ্নগুলো আমরা নিয়ে আজকে উপস্থিত হয়েছি। আমাদের সঙ্গে রয়েছেন মোদাস্সের মোল্লা স্যার। স্যার নমস্কার আপনাকে স্টুডিওতে। স্যার নিজে WBCS এক্সিকিউটিভ অফিসার, এবং স্যারের কিন্তু অপশনাল পেপার হিস্ট্রি ছিল, এবং স্যার ইতিহাস নিয়েই পড়াশোনা করেছেন, এবং এখনো পর্যন্ত নিরন্তর তিনি ইতিহাস চর্চা করে চলেছেন। সেই সুবাদে আমি স্যারের কাছে অনুরোধ করেছিলাম যে এই রকম একটা বিষয় নিয়ে যদি একটু সময় দেন এবং আমরা আলোচনা করি। তো স্যার, আমরা প্রথমেই আপনার কাছে যেটা জানতে চাইব যে যারা ইতিহাস নিয়ে অপশনাল পেপারের প্রস্তুতি নিচ্ছে তাদের ক্ষেত্রে কোন কোন বিষয় মাথায় রাখা উচিত, অর্থাৎ ডু অ্যান্ড ডোন্টস, এই জায়গাটা যদি একটু আলোচনা করে দেন। বেশ। আচ্ছা, নমস্কার। তো ইতিহাস অপশনাল সাবজেক্ট হিসাবে প্রথমে যেটা বলা দরকার সেটা হলো, যারা পরীক্ষা দিচ্ছেন বা দেবেন, হিস্ট্রি নিয়ে প্রথমে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কেন, একদম চিরাচরিতভাবে সিভিল সার্ভিসে ইতিহাস কিন্তু একটা সেফ সিকিউরিং সাবজেক্ট, অন্তত আমার তাই বিশ্বাস। কারণ আপনি দেখুন যে আপনাকে এই পরীক্ষার যে ফেজগুলো, অর্থাৎ প্রিলিমিনারি, তারপর মেন্স এক্সাম এবং অপশনাল, তার সাথে এইটাই কম্পালসারিলি আপনাকে ইতিহাস পড়তে হচ্ছে। এবার সাথে আপনি যখন অপশনাল পেপার নিচ্ছেন আপনাকে আরেকটু বেশি ডিটেলসে পড়তে হচ্ছে। সুতরাং যদি টাইম ম্যানেজমেন্টে দেখি তাহলে এটা কোনো নতুন সাবজেক্ট নয়, বরং আপনার পুরনো সাবজেক্টটাকে একটু গুছিয়ে পড়া। এখন আমরা যে সময় পরীক্ষা দিয়েছিলাম আর তারপরে সাম্প্রতিক সময়ে পরীক্ষার জাস্ট সিলেবাসের ডিভিশনটা ভেঙেছে, কিন্তু যা সিলেবাস ছিল সেটা কিন্তু একই আছে। আর যেহেতু ইতিহাসটা আপনি বললেন যে আমার একটু সাবজেক্ট অ্যাজ ইন্টারেস্ট, সেজন্য আমি একটু চর্চা করি। তো আমি এখানে দেখলাম, খুব সংক্ষেপে আপনাকে বলি যে ইতিহাস পড়তে গেলে একটা টেকনিক আছে। অনেকে বিশাল মোটা মোটা বই ইত্যাদি দেখে একটু ঘাবড়ে যেতে পারেন, আসলে ঘাবড়ে গিয়ে লাভ নেই। আফটার অল সিভিল সার্ভিসটা আপনাকে একটা টাইম ম্যানেজমেন্ট করতে হবে। টাইম ম্যানেজমেন্ট যেমন আপনার প্রস্তুতির সময় হবে, তেমনি পরীক্ষার খাতাতেও টাইম ম্যানেজমেন্ট করতে হবে। এবার ইতিহাসে এখন যা সিলেবাস সেটাকে আমরা দুটো ভাগে এইভাবে ভেঙে নিতে পারি। একটা হচ্ছে আগে আমার অ্যানসিয়েন্ট হিস্ট্রি, তার সাথে মিডাইভাল হিস্ট্রি, মানে আমরা যদি একেবারে অ্যানসিয়েন্ট পিরিয়ড থেকে ধরি 1707 খ্রিস্টাব্দ, অর্থাৎ ঔরঙ্গজেবের কাল পর্যন্ত, মুঘল ডাইনাস্টির শেষ অবধি, এইটা একটা সিলেবাস। এই সিলেবাসের মধ্যে আমাকে গ্রুপ এ আর গ্রুপ বিতে ভেঙে দিয়েছে। গ্রুপ এ বেসিক্যালি আছে অ্যানসিয়েন্ট ইন্ডিয়া, আর গ্রুপ বিটা আছে ওই মিডাইভাল ইন্ডিয়াটাই আছে। আচ্ছা, সাবজেক্ট প্যাটার্নে এখন যেটা করেছে, কোয়েশ্চেন প্যাটার্নে 10 নম্বরের কোয়েশ্চেন, তারপরে 20 নম্বরের কোয়েশ্চেন, আর একটা বড় কোয়েশ্চেন 30 নম্বরের। খুব ইন্টারেস্টিং বিষয় হলো, আপনি যদি পড়াটা শুরু করেন, আমি যে অ্যানসিয়েন্ট ইন্ডিয়ার কথাই বলি, অ্যানসিয়েন্ট ইন্ডিয়াতে আপনি ধরুন একদম ফার্স্ট যে চ্যাপ্টারগুলো আছে, অর্থাৎ আমাদের প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান, সোর্সেস অফ ইন্ডিয়ান হিস্ট্রি, এইখানে 3-4টে কোয়েশ্চেন আছে। সেই 3-4টে কোয়েশ্চেন প্লাস হচ্ছে আমার ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, এই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন তার সাথে বেদিক পিরিয়ড, এই যে পার্টটা, এখানে কী কী কোয়েশ্চেন আসে? কোয়েশ্চেন তো হলো যে প্রাচীন ভারতের উপাদান হিসাবে প্রত্নতান্ত্রিক উপাদান, অর্থাৎ আর্কোলজিক্যাল সোর্সেস, আর লিটারেরি সোর্সের কত ইম্পর্টেন্স আছে। এই কোয়েশ্চেনটা প্রত্যেককেই পড়ে। এর মধ্যে আবার আর্কোলজিক্যাল সোর্সের কিছু কিছু পার্ট আছে, যেমন মুদ্রা কতটা ইম্পর্টেন্ট ছিল, সেইটা দিয়ে একটা শুধু মুদ্রা পয়েন্টটা দিয়ে দিল
যে এইটা প্রাচীন ভারতীয় ইতিহাস রচনার ক্ষেত্রে কতটা ইম্পর্টেন্স আপনি মনে করেন, সেই পার্টটা 10 নম্বরে। তো আপনি যখন গোটা কোয়েশ্চেনটা করছেন শুধু ওই পার্টটুকু লিখলেই কিন্তু হয়। অনেকে কি হয়, তার ভূমিকা, তার উপসংহার দিয়ে আর বিরাট বড় একটা কোয়েশ্চেনের উত্তর লিখতে যায়, ফলে টাইম ম্যানেজমেন্টটা করতে পারে না। আমাদের বক্তব্য হলো যে আপনাকে ঠিক যেটুকু জানতে চাওয়া হয়েছে, যতটা পরিমাণ লেখা দরকার, আপনি মার্কস ডিস্ট্রিবিউশন অনুযায়ী ততটাই লিখবেন, তার বেশি নয়। আবার ধরুন বড় কোয়েশ্চেন আপনি যেটা তৈরি করলেন, তার যদি পার্ট দিতে আপনার সুবিধাই হলো, আপনি সেইটুকু লিখলেন। অ্যানসিয়েন্ট ইন্ডিয়ার ক্ষেত্রে যদি আপনি পুরো সিলেবাসটাকে এভাবে ভাগ করেন যে আমি প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান, তারপরে আইবিসি, তারপরে বৈদিক যুগ, এই পুরো জিনিসটাকে আমি একটা সুন্দর করে মানে মেইন কোয়েশ্চেনগুলো তৈরি করে রাখলাম, তাহলে আমি নিশ্চিত যে আপনি এখান থেকে 10 এবং 20 নম্বরের কোয়েশ্চেন পেয়ে যাবেন। তা এবার ব্যাপার হলো যে আমাকে কোয়েশ্চেন যখন আমি কমন পেলাম, আমাকে তো সেটাকে ডেলিভারি করে আসতে হবে পরীক্ষার খাতায়। সেজন্য বাড়িতে আপনাকে বলবো, যে যাই বলুক না কেন, আফটার অল কিছু নোট আপনাকে তৈরি করতেই হবে। সেই নোটটা একেবারে মুখস্থ লিখে আসবেন। এটা হচ্ছে আপনার টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে সুবিধা। এখন পরীক্ষার হলে বসে বানিয়ে আমার স্মৃতি রমন্থন করে সে তো চলবে না। সেই জন্য আপনাকে এই প্রস্তুতি নিতে হবে, ভালো বই থেকে পড়ে নিতে হবে। বাজারে প্রচুর বই আছে, তো আমি রেকমেন্ড করবো যে বইগুলো ইংরেজি লেখক যেমন উপেন্দ্র সিং, আরও ভালো ভালো ইংরেজি বই আছে। আমি বাংলায় লিখছি বলে ওই বইগুলো পড়বো না এমন নয়, পড়ে একটু নিজের মতো করে তৈরি করে নিতে হবে। বাজারে অনেক বই পাওয়া যায়, সেগুলো আপনি দেখতে পারেন, কিন্তু একটু টেক্সচুয়াল বই। আবার পুরো টেক্সট বইটা পড়ে নিলাম দিয়ে সে বিরাট বড় কোশ্চেন আমি সুরাহা করতে পারবো না। সেজন্য নিজের একটা প্রস্তুতি, একটা নোট তৈরি করে রাখা ভালো। এটা হলো একটা পার্ট। এবার দেখুন, এখানে আমাদের জাস্ট এই যে 6th সেঞ্চুরি BC, 6th সেঞ্চুরি BC-তে যে প্রতিবাদী প্রোটেস্ট আন্দোলনটা হলো, বৌদ্ধ এবং জৈন আন্দোলন, তার সাথে বৌদ্ধদের যে ধর্ম, সেই ধর্মের মূল বিষয়গুলো, সেইটা নিয়ে ছোট বড় কোয়েশ্চেন অনেক সময় আসে। যেমন আসে প্রোটেস্ট মুভমেন্টের কী কারণ ছিল, তারপরে হোয়াট আর দ্য বেসিক প্রিন্সিপালস অফ দি বুদ্ধিজম, আবার বৌদ্ধ জৈন ধর্মের মধ্যে কী পার্থক্য ছিল। এই জিনিসগুলো আপনারা ছোটো থেকেই পড়ছেন, কিন্তু আরও একটু ইনডেপথ পড়তে হবে। পড়ে বেসিক জিনিসটাকে বুঝে আপনাকে নোট থেকে তৈরি করে রাখতে হবে। এরপরে যদি আমরা যাই যে ষোড়শ মহাজন পদ, অর্থাৎ যখন আমাদের এজ অফ ইম্পেরিয়ালিজম আসছে, সেটাকে পড়তে হবে। অশোক সম্পর্কে খুব ভালো করে পড়তে হবে, বিকজ অশোক ইজ এ ক্যারেক্টার অফ ইন্ডিয়ান হিস্ট্রি, যে আমাদেরকে মানে অ্যানসিয়েন্ট ইন্ডিয়ার একটা বড় মানে ইতিহাসের পথ চালক। এই যে হিংসা, রাজনীতি, তারপরে অশোকান বুদ্ধিজমের যে এক্সপেনশন টুয়ার্ড দ্য ওয়ার্ল্ড, আই মিন শ্রীলঙ্কা, এই যে অশোকের যে ভূমিকা, আবার তার সাথে মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য অশোক কতটা ছিল, দায়ী ছিল। এটা একটা অনেকবার সিভিল সার্ভিসের কোয়েশ্চেনটা এসছে, একদম পুরো টোটাল তৈরি করে যেতে হবে। অশোক ধর্ম বলতে কী বোঝায়, অশোক ধর্মের ফিচারটা কী ছিল, সেটাকে ধর্ম বলছি কেন, এটাকে তৈরি করতে হবে। আর একটা বড় জিনিস, সেন্ট্রালাইজ ব্যুরোক্রেসি। আজকের দিনে আমরা দেখছি না যে অনেক রকম রাজনীতির পলিটিক্যাল ইত্যাদি হচ্ছে, এই ব্যুরোক্রেসি কথা, এবং তার সাথে সেন্ট্রালাইজ ব্যুরোক্রেসি মানে সেন্ট্রালাইজ ব্যুরোক্রেসি মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য কতটা কারণ দায়ী ছিল, অথবা ওখানে যে ব্রাহ্মণ্য বিদ্রোহ হয়েছিল সেটা কতটা, এই জিনিসগুলো আপনাকে তৈরি করে নিতে হবে। আর এটা আপনি খুব বড় টেক্সট বই পড়ে আমি তৈরি হয়ে গেলাম, পরীক্ষার হলে বানিয়ে নেবে এমন নয়। আপনাকে ওই কোয়েশ্চেনগুলো তৈরি করতে হবে। হ্যাঁ, এখানে একটা পয়েন্ট, আপনি যখন কোয়েশ্চেন সিলেক্ট করবেন যে এই কোয়েশ্চেনগুলো প্রবাবল এই পরীক্ষাতে আসতে পারে, তখন কিন্তু আপনি রিপিট কোয়েশ্চেনটাও ধরবেন। অনেকে ভুল করে ছাত্ররা যে এবছরে এই কোয়েশ্চেনটা চলে এসছে, নেক্সট টাইম আর আসবে না, নট লাইক দ্যাট। হ্যাঁ, এটা একদম ভুল একটা মানে এটা একদম ভুল স্ট্র্যাটেজি, ঠিক আছে। বরং রিপিট কোয়েশ্চেন দেওয়াটাই একটা ট্র্যাডিশন। আমি যে সময় পরীক্ষা দিয়েছিলাম ওরকমই হয়েছিল,
মানে ইউনিভার্সিটিতে হ্যাঁ। এরকম ভাবে সাজেশন করতো যে হ্যাঁ। গত বছর মানে যেটা এসেছে এই বছর এটাও সেটা তো দেবেই ঠিক, না। মানে আমরা ফর দ্য ইন পার্সপেক্টিভ অফ দি টেস্ট, আমি যদি কোয়েশ্চেন বেছে বেছে দিই তাহলে তো ইনক্লুসিভ আমার টেস্ট হলো না। ঠিক। আমাকে ইনক্লুসিভ করতে গেলে তো আমাকে রিপিট কোয়েশ্চেন দিতেই হবে। সুতরাং এটা কথা ইতিহাসের কিন্তু আমি বলছি, যদি আপনি খুব ভালো নোট বানিয়ে নিতে পারেন বাই এনি মিনস, আপনি নিজে পড়ে কারো কাছে সাহায্য নিয়ে কোনো বইগুলো এক জায়গায় জিস্ট করে নিয়ে এবং সেটা তৈরি করে নিয়ে মুখস্থ করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার মার্কস ক্যারি করার ক্ষেত্রে খুব ভালো ইয়ে আছে। এবং আমি বলছি যে 80% মার্কস ইজ পসিবল। তো এটা গেল অ্যানসিয়েন্ট ইন্ডিয়া। তারপরে অ্যানসিয়েন্ট ইন্ডিয়ার মাঝে যে গুপ্ত যুগ আর এই যুগ মানে মৌর্য যুগের মাঝে আরও তো বৈদেশিক আক্রমণ হলো। এখানে একটা বড় পার্ট হচ্ছে কুষাণ, তারপরে চৌদের ডাইনেস্টি, এই পার্টগুলো করতে হবে। গুপ্ত যুগ সম্পর্কে যদি আপনাকে কেউ কোশ্চেন করে তাহলে আপনি কি কোশ্চেন তৈরি করবেন? গুপ্ত যুগের সেই যে স্বর্ণযুগ, সেই যে সমুদ্রগুপ্তের এক্সপ্যানশন থিওরি, এইগুলোই তো কোশ্চেন আসে। তো এই কোশ্চেনগুলো তৈরি করলেই তো হয়ে যায়। এত ঘাবড়ে যাওয়া বা কোনো বিশাল সিলেবাস দেখতে, কিন্তু আপনি যদি সিস্টেমেটিক্যালি পড়েন তাহলে কিন্তু এটা অনেক ছোট। এই জন্য অ্যানসিয়েন্ট ইন্ডিয়ার এই পার্টগুলো, তারপর যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলের পার্সপেক্টিভ আছে পরীক্ষাটা, সেই জন্য পাল যুগ সেন যুগ সম্পর্কে ভালো করে জানতে হবে। কৈবর্ত বিদ্রোহ কী, মানে অ্যাট এ গ্লান্সে আপনাকে পুরো সিলেবাসটাকে কভার করতে হবে, কিন্তু দেয়ার উইল বি সাম ফোকাস কোয়েশ্চেন ইন হুইচ আপনি এই প্রিপারেশনটা করবেন একদম টোটো, এবং পরীক্ষার খাতায় আপনি একদম নন স্টপ রোবটের মতো লিখে দিয়ে আসবেন। তাহলে হিস্ট্রিতে কিন্তু ভালো মার্কস পাওয়া যায়। এটা গেল হচ্ছে গ্রুপ এর পার্ট। এবারে পেপার ওয়ানে গ্রুপ বি যেটা আছে খুব ইন্টারেস্টিং। মানে এখানে শুরু হচ্ছে আমাদের প্রি মিডাইভাল পিরিয়ড। এই প্রি মিডাইভাল পিরিয়ড থেকে একেবারে মুঘল যুগ শেষ। এখানে যে জিনিসগুলো আমাদের বেসিক্যালি পড়তে হয় সেটা হচ্ছে যে কিছু জিনিস, মানে এটা তো অ্যাডভান্স স্টাডি, মানে আমরা তো আর ওই 9, 10, 11, 12 মতো নয়, একটু থিওরিটিক্যাল পড়তে হয় যে ওয়েদার দিল্লি সুলতানেট ওয়াজ এ থিওক্রেটিক স্টেট কিনা, অর্থাৎ মানে ধর্মাশ্রয়ী রাষ্ট্র ছিল কিনা। এটা খুব সুন্দর একটা টপিক্স কোয়েশ্চেন, এটা খুব ভালো করে তৈরি করে নেওয়া দরকার। এছাড়া চিরকালই এই যে লোক বলছে না মোহাম্মদ বিন তুগলকের মতো উনি এমন উনি তেমন, তাহলে মোহাম্মদ বিন তুগলকটা কেন এরকম মানুষ উপমা দেয়, তার কী জন্য মোহাম্মদ বিন তুগলককে পাগল বলা হয়, আর ওয়েদার হি ওয়াজ ট্রুলি ম্যাড অর নট, সেই কোয়েশ্চেনটাও তৈরি করে নিতে হয়। আলাউদ্দিন খলজির মার্কেট কন্ট্রোল পলিসি খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তৈরি করতে হবে মার্কেট কন্ট্রোল পলিসি। এছাড়া আমাদের ওই সময় কালচারাল যে ডেভেলপমেন্ট হচ্ছে, সুফিজম, ভক্তিজম, এইগুলো সম্পর্কে ভালো করে তৈরি করতে হবে। আর আপনাকে এবার যখন আমরা খুব মানে ইতিহাসটা এত ইন্টারেস্টিং না, ধরুন এখন ওয়ার্ল্ডে কত হরমুজ প্রণালী নিয়ে সাম্প্রতিক একটা ইয়ে চলছে। তো হরমুজ প্রণালী মানে কি, এটা হচ্ছে ট্রেড রুট। তো আমাদের আরবরা কীভাবে বাণিজ্য করতে আমাদের দেশে এলো, আরবরা এলো দাহিরের যে ভারত আক্রমণ, তার যে ইম্প্যাক্ট, এটাও ছোটো কোশ্চেন আসতে পারে। আরবদের সিন্ধু বিজয়ের ফলাফল কী, ঠিক আছে? তো এই সমস্ত জিনিসগুলো যদি আপনি একটু রিলেট করে করে পড়েন ইতিহাসটাকে, তাহলে কিন্তু মনে রাখারও সুবিধা আর কোয়েশ্চেনের উত্তর লেখারও সুবিধা। ঠিক, এবার সুলতানি যুগের এই সমস্ত কোয়েশ্চেনগুলো আপনাকে সুন্দর করে তৈরি করে নিলেন, এবং এটা আপনাকে কমন আসবে, এমন নয় যে আপনাকে এমন একটা কোয়েশ্চেন দিল আপনি জানেনই না। কোয়েশ্চেনটা জানেন, কিন্তু আপনি কতটা প্রস্তুত হয়েছেন তার উপরেই আপনার খাতাতে কিন্তু লেখাটা বেরিয়ে আসবে। আর একদম আমি বলি যে মুঘল যুগে দুটো লোক ছাড়া মুঘল যুগ এর আলোচনা অসমাপ্ত, এবং কোয়েশ্চেন সেটাররা তারা কিন্তু ওই দুটো লোকের রাজত্বকালেই দুটো তিনটে লোককে নিয়েই কোয়েশ্চেন সেট করে। যেমন আকবরের দুটো তিনটে কোয়েশ্চেনই আছে। আকবরের দিন ইলাহি,
আকবরের মনসবদারি সিস্টেম, এই দুটোর উপরে কোয়েশ্চেন আসে। কিন্তু ছাত্রছাত্রীরা দিনেলাহি বিরাটভাবে পড়ে যায়, মনসবদারি পড়ে যায়, বুঝতে পারে না। একটু ভালো করে ডিটেলস পড়ে সুন্দর একটা নোট তৈরি করে মুখস্থ করে গেলে কিন্তু আপনার কাজটা হয়ে যায়। ঠিক আছে? ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য পলিসি বিতর্কিত, আপনাকে এটা পরিষ্কার করে করতে হবে। আচ্ছা, তারপর শেরশাহ শাসন ব্যবস্থা, সেই কবে আমরা মাধ্যমিক থেকে পড়ে আসি, কিন্তু আপনি যদি না মাধ্যমিকের লেখাটা সিভিল সার্ভিসে দিয়ে আসেন তাহলে তো ভালো হবে না। আর আপনাকে ওইভাবেই প্রস্তুতি নিতে হবে যে মডার্ন রাইটার, মডার্ন পার্সপেক্টিভ কী কী হচ্ছে, গবেষণা হচ্ছে, সেগুলোকে লিখতে হবে খাতার মধ্যে, সেই মেটেরিয়ালগুলো আনতে হবে, তাহলে নম্বরটা ভালো উঠবে। ঠিক আছে? এই হলো মানে পার্ট 1-এর স্ট্র্যাটেজি। আমি তো বলছি যে আপনি ফার্স্ট পেপারের জন্য 20টা ভালো কোয়েশ্চেন তৈরি করে মুখস্থ করে রাখুন। ইতিহাসের ছাত্র হিসাবে আপনি ভালো করে তৈরি করে মুখস্থ করে রাখুন। এবং অপশনাল পেপার এমন নয় যে আমি পরীক্ষার সময় পড়ে নেব, এমন নয়। ওটা একদম কন্টিনিউয়াসলি আপনার প্রিলিমস এবং এর সাথে সাথে মানে একটা চলতে হবে, সাইমালটেনিয়াসলি পড়তে হবে। আচ্ছা, এবার গেল ফার্স্ট পেপারে। সেকেন্ড পেপারটা খুব ইন্টারেস্টিং। আগে যেটা সেকেন্ড পেপার ইউরোপের ইতিহাস ছিল না আমাদের সময়, এখন ইউরোপের ইতিহাসটা জুড়ে দিয়েছে। এটাও কিন্তু খুব মানে ডিফিকাল্ট কিছু নয়। কিছু কিছু জায়গা আছে যে জায়গা থেকে কোয়েশ্চেন আসেই, সেইগুলো করতে হবে। যেমন ধরো পলাশির যুদ্ধের ব্যাকগ্রাউন্ড, তার ফলাফল, বক্সার যুদ্ধ পড়লাম। এবার আমাদের যে কালচারাল রেনেসাঁ বাংলায়, সেই কালচারাল রেনেসাঁসে 2-3টে লোকের ভূমিকাকে খুব ভালো করে পড়ে যেতে হবে। একটা বিদ্যাসাগর, একটা হলো আমাদের রামমোহন রয় সম্পর্কে অনেকবার সিভিল সার্ভিস কোয়েশ্চেন আছে, ওয়েদার ওয়াজ রামমোহন রয় মডার্ন, তাকে আধুনিক ভারতের জনক বললো কিনা, কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। এবারে এই যে বইটা, আমি একটা বই বলছি সমর কুমার মল্লিকের বইয়ে এত সুন্দর করে বিশ্লেষণ করেছেন কেন রামমোহন রয়কে আধুনিক ভারতের জনক বলা যাবে এবং কেন যায় না, কোন কোন জায়গায় তার কন্ট্রাডিকশান ছিল। ঠিক আছে? এই জায়গাগুলো কিন্তু কোনো বাজার চলতি বই পড়লে হবে না, একটু আপনাকে ডেপথে যেতে হবে। রামমোহন রায়ের সম্পর্কে যারা গবেষণা করছেন তাদের কিছু সোর্স যদি পান, সেই জিনিসগুলো তুলতে হবে। ঠিক আছে? রামমোহন রায় আছে, এই আছে। তারপরে হলো ভারতের স্বাধীনতা সংগ্রাম, যেটাকে ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বলছি আমরা, ভিডি সাভারকার যেটাকে বলে গেছে, যে সিপাহী বিদ্রোহের প্রকৃতি, নেচার, এটাও ভালো করে তৈরি করতে হবে। ঠিক আছে? এই যে কোয়েশ্চেনগুলো, এগুলো খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন, আপনি পড়বেন, আপনার অনেক অজানা জিনিস আছে। আচ্ছা, তারপরে এবার আপনাকে ওই পার্মানেন্ট সেটেলমেন্ট অনেকবার এসছে, পার্মানেন্ট সেটেলমেন্টের ফলাফল, চিরস্থায়ী বন্দোবস্তের ফলাফল, সিভিল সার্ভিসে একটা বড় কোয়েশ্চেন, নট অনলি বিসিএস বাট অলসো ইন দ্য রায়তওয়ারি সিস্টেম, মহলওয়ারি সিস্টেম, আর আমাদের চিরস্থায়ী বন্দোবস্ত। এর মধ্যে একটু ক্রিটিক্যাল করে কোয়েশ্চেন যদি দিয়ে দেয় যে এর মধ্যে বেসিক ডিফারেন্সগুলো বলো, হ্যাঁ, এটা তো খুব মানে ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন, এগুলো করা। আর যে আমাদের ন্যাশনাল ফ্রিডম মুভমেন্টের যে 3টে বঙ্গভঙ্গ, স্বদেশী, অসহযোগ আন্দোলন, ভারত ছাড় আন্দোলন, এখান থেকে কোয়েশ্চেন, যেহেতু একটু অ্যাডভান্স ক্যাটাগরি কোয়েশ্চেন হবে, যদি এরকম কোয়েশ্চেন এসছে, ডু ইউ থিঙ্ক দ্যাট কুইট ইন্ডিয়া মুভমেন্ট ওয়াজ এ স্পন্টেনিয়াস মুভমেন্ট, মানে এটা কি একটা ভারত ছাড়ো আন্দোলনকে স্বতঃস্ফূর্ত একটা আন্দোলন, সেখানে কৃষক শ্রেণী, সাধারণ অন্যান্য শ্রমিক শ্রেণীকে অংশগ্রহণ করেছিল, তা আপনি কি বলেন ভারত ছাড়ো আন্দোলনটা শুধুমাত্র গান্ধীয়ান আন্দোলন? এই কোয়েশ্চেনগুলো একটু ডেপথে পড়তে হবে। এরও কিছু সোর্স বই আছে, সোর্স বই হচ্ছে প্রণব চট্টোপাধ্যায়ের বই আছে। প্রণব চট্টোপাধ্যায়ের বইয়ে ভারত ছাড়ো আন্দোলনের প্রকৃতিটা খুব সুন্দর করে লেখা আছে। এইটা একটু ছাত্ররা যদি পড়ে নেয় এবং ওখান থেকে নোটটা তৈরি করে, খুব ভালো। আচ্ছা, সেকেন্ড আরেকটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ওয়াজ পার্টিশন ইনএভিটেবল? বিরাট বিতর্কিত একাডেমিক কোয়েশ্চেন, অনেক সেমিনার হয়, এই কোয়েশ্চেনটাও ভালো করে তৈরি করতে হবে যে ভারতের স্বাধীনতা যেটা, সেটা কি অনিবার্য ছিল? অনেক মানে ইন্টারেস্টিং জিনিস আছে।
সেইগুলো একটা ভালো করে তৈরি করে নিতে হবে। তারপরে তো ন্যাম, এখন আমাদের যে বৈদেশিক নীতি চলছে আর ন্যামে যে বৈদেশিক নীতি ছিল, তার মধ্যে হোয়াট আর দ্য কোয়ালিটিভ ডিফারেন্স কি এর, ঠিক আছে? সেই মানে আপনাকে লেখার মধ্যেও কিন্তু আধুনিকতার ছোঁয়া রাখতে হবে। তাহলে এইভাবে নোটগুলো যদি আমরা হিস্ট্রিতে তৈরি করে নিই, আমার বিশ্বাস যে হিস্ট্রির নোট খুব এনরিচ হবে এবং আপনার প্রস্তুতি করতেও ভালো লাগবে এবং পরীক্ষার সময় আপনি অলমোস্ট অল কোয়েশ্চেনই পেয়ে যাবেন। আর ইউরোপের ইতিহাসটা খুব ইন্টারেস্টিং। ইউরোপের ইতিহাসে অনেকে যারা ইতিহাস পড়েনি তাদেরকে আমি সাজেস্ট করব যে ইউরোপের ইতিহাসটাকে বোঝার জন্য জীবন মুখোপাধ্যায়ের 2000 সালের আগে যে টেক্সট বই ছিল সেই টেক্সট বইটা একবার পড়ে নেওয়া, ইউরোপের ইতিহাস পড়ে নিয়ে পুরো গল্পটা ছকে নিলেন, তারপরে অ্যাডভান্স লেভেলের বই পড়বেন, তাহলে বুঝে যাবেন যে আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। আজকের দিনে দেখুন, যেখানে স্বাধীনতার জন্য 1776 খ্রিস্টাব্দে আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্সে আমেরিকাতে স্বাধীনতার ঘোষণাপত্র হয়েছিল, সেখানে মানে আমাদের যে বর্তমান আমেরিকান প্রেসিডেন্ট স্বাধীনতার যে মূল সুর সেটাকেই ভুলণ্ঠিত করে দিল। তার জন্য ব্যাপক বিক্ষোভ তার দেশেও হচ্ছে। তাহলে আমি ভারত আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্সটাকে যদি পড়তে যাই, তাহলে তার যে মূল সুর আর তার যে এখন লঙ্ঘিত হচ্ছে, এটাকে একটু নিজের মধ্যে আনতে হবে, তাহলে পড়ার একটা আসবে, ঠিক? তারপরে ফ্রেঞ্চ রেভলিউশন সর্বদা মানে ইম্পর্টেন্ট, কিন্তু 2-3টে কোয়েশ্চেন আছে খুব ইম্পর্টেন্ট। ফ্রেঞ্চ রেভলিউশনের রোল অফ ফিলোসফার আর রেন অফ টেরর কতটা দায়ী ছিল ফ্রেঞ্চ রেভলিউশনের ইতে। তারপরে নেপোলিয়ান ওয়াজ এ চাইল্ড অফ রেভলিউশন কিনা, খুব সুন্দর। ভিয়েনা কংগ্রেস, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, ভার্সাই সেটেলমেন্ট ইত্যাদি ইত্যাদি খুব সুন্দর জিনিস আছে, মানে গুছিয়ে পড়লে কিন্তু এখান থেকে খুব ভালো। আচ্ছা, এইখানে একটা জিনিস আমি বলে দিই, যারা ছাত্রছাত্রীরা মানে প্রস্তুতি নিচ্ছেন, এইটাই প্রণব চট্টোপাধ্যায়েরই একটা বই আছে আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস। এই আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে শেষ দিকে বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভিয়েনা সংগ্রাম, এই জিনিসগুলোর আনসারগুলো এত সুন্দর করে দেওয়া আছে, ওই বইটা ভালো করে পড়ে নিলেই কিন্তু খুব সুন্দর করে নিজের মানে কোয়েশ্চেন আনসারটা তৈরি করতে পারবে, ঠিক? সুতরাং শেষ কথা যেটা, সেটা হলো যে হিস্ট্রি নিয়ে অযথা ভয় পাওয়ার কিছু নেই। প্রস্তুতিটা আপনাকে একটু খাটলে কিন্তু খুব ভালো মার্কস চলে আসে। আর যেহেতু নিজের সাবজেক্ট, অনেকেই মাধ্যমিক লেভেল পর্যন্ত পড়েছে, এছাড়া সিভিল সার্ভিসের প্রিলিমস মেন্সের জন্য পড়তে হচ্ছে, এটাকে আরেকটু এফোর্ট দিলে কিন্তু খুব সহজে এই সাবজেক্টটাকে আয়ত্ত করা যায়। একদমই। আর দ্বিতীয়ত হচ্ছে, আমরা আরেকটা জিনিস বুঝতে পারলাম যে ইউরোপের ইতিহাসটা নিয়ে যে অনেকের ভয় থাকে, যারা বিশেষ করে ইতিহাস নিয়ে পড়াশোনা করেনি, যারা মাধ্যমিক পর্যন্ত ইতিহাসটা পড়েছে, সেখানে ইন্ডিয়ান হিস্ট্রি বেশি পড়েছে, আবার যখন প্রিলিমস এবং কম্পালসারি মেনে ইন্ডিয়ান হিস্ট্রিটাই মূলত রয়েছে, ইউরোপের হিস্ট্রিটা নেই। তো সেক্ষেত্রে আপনি যেটা বলছেন যে ইউরোপের হিস্ট্রি যে সিলেবাসে রয়েছে, সেখানে ভয় পাওয়ার কিছু নেই। সিলেবাসটা দেখতে বড়, কিন্তু সিলেবাসটা যথেষ্ট ইন্টারেস্টিং এবং প্রশ্নও মোটামুটি কয়েকটা টপিকের মধ্যেই ঘোরাফেরা করে। তাহলে আমরা বুঝতেই পারছি যে ইতিহাস নিয়ে যে আমাদের নানান রকম ভয় থাকে, সেই ভয়টা আমাদের একেবারেই অমূলক। স্যার সেটা পরিষ্কার করে দিলেন। থ্যাংক ইউ স্যার, অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার। পরবর্তী পডকাস্টে দেখা হবে এবং আরও অন্যান্য টপিক